আমন্ত্রণ বিরতিহীন সংবাদ রাত ৯টায় বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি সুমনা সেন এবং আমি অনিমেষ কর। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। সিনহা হত্যা মামলায় এসপি মাসুদকে আসামি করার আবেদন খারিজ, প্রদীপের বিরুদ্ধে আরও ২ মামলা। তেজগাঁওয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সোর্স হত্যায় গ্রেপ্তার ৪, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দায় স্বীকার। নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৩১, মামলার তদন্তের দায়িত্বে সিআইডি। সিনহা হত্যা মামলায় কক্সবাজারের পুলিশ সুপার মাসুদ হোসেনকে আসামি করার আবেদন খারিজ করে দিয়েছে আদালত। এদিকে বন্দুকযুদ্ধের নামে ২ জনকে হত্যার অভিযোগে টেকনাফের সাবেক ওসি প্রদীপ সহ ৫৬ জনের বিরুদ্ধে ২টি মামলা হয়েছে। এছাড়া সিনহা হত্যা মামলার তদন্ত শেষ হওয়ার আগে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ না করার নির্দেশনা চেয়ে রিট হয়েছে হাইকোর্টে। ৩১ জুলাই রাতে কক্সবাজারের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ। পরে এ ঘটনার মামলায় ৭ পুলিশ সদস্য, ৩ এপিবিএন সদস্য ও পুলিশের মামলার ৩ সাক্ষীসহ ১৩ আসামিকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনকে আসামি করার আবেদন করেন মামলার বাদী সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস। আবেদনে বলা হয়, হত্যার ঘটনায় পুলিশ সুপার আসামিদের সমর্থন করছেন, তাই তাকেও আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা প্রয়োজন। তবে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত আবেদনটি খারিজ করে দেয়। মামলার বাদী শারমিন শাহরিয়ার ফেরদৌসী আবেদন করেছেন এবিএম মাসুদ হোসেন বিপিএম পুলিশ সুপার কক্সবাজারকে আসামি হিসেবে শ্রেণীভুক্ত করার জন্য। মাননীয় আদালত শুনানি আনতে মামলা খারিজ করে দিয়ে মন্তব্য করেন যে এই মামলা চলাকালীন সময়ে কেউ প্রভাব বিস্তার করলে তদন্তকারী কর্মকর্তা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারবে। বন্দুকযুদ্ধের নামে বাহার ছড়ার আব্দুল আমিন ও হোয়াইংকংয়ের মফিজ আলমকে হত্যার অভিযোগে টেকনাফের সাবেক ওসি প্রদীপ কুমার দাস সহ ৫৬ জনের বিরুদ্ধে কক্সবাজারের আদালতে আরও ২টি হত্যা মামলা দায়ের হয়েছে। বাদী পক্ষের দাবি, চাঁদা দিতে না পারায় বন্দুকযুদ্ধের নামে হত্যা করা হয়েছে তাদের। প্রদীপ কুমার দাস ও নেতৃত্বে থানা একটা বন্দুকযুদ্ধ দেখাইয়ে তাকে মৃত হিসাবে পাওয়া যায়। তো আজকে এই মামলাটা দায়ের করা হয়েছে। তো এখানে ধারা হচ্ছে 364 অপহরণ করেছিল, 385 দেওয়া হয়েছে যেহেতু চাঁদা দাবি করেছিল, যেহেতু হত্যা করা হয়েছে তাকে 302 দেওয়া হয়েছে। এদিকে সিনহা হত্যা মামলার তদন্ত শেষ হওয়ার আগে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ না করার নির্দেশনা চেয়ে রিট হয়েছে হাইকোর্টে। শুনানি শেষ হবে রোববার। আইনজীবী জানিয়েছেন, মামলার আসামি নন্দদুলাল রক্ষিতের ভাই দেবদুলাল রিটটি করেছেন। বিচারের আগেই মিডিয়ার ট্রায়াল যাতে না হয় সেটি এ রিটের যুক্তি হিসেবে তুলে ধরা হয়েছে। রিজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে কক্সবাজার থেকে যোগ দিয়েছেন সহকর্মী তৌফিকুল ইসলাম। তৌফিকুল ইসলাম, এসপিকে আসামি করার আবেদন খারিজের বিষয়ে আদালত কি কি যুক্তি তুলে ধরেছে? মূলত আজকে সকালে নিহত সিনহার বড় বোন কক্সবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের তাবান্না ফারার আদালতে সেই অভিযোগটি করেন এবং তিনি বলেছেন, যেহেতু এই যে আজকে এই যে মামলা চলছে সেখানে কক্সবাজারের এসপি মাসুদ হোসেন তিনি প্রভাব বিস্তার করছেন বলে বেশ কিছু অভিযোগ, তিনি আরো কয়েকটি অভিযোগ তিনি যুক্তি দিয়ে এখানে উপস্থাপন করেছেন এবং সেটি কারণেই কিন্তু তিনি বলেছেন যেহেতু তিনি প্রভাব বিস্তার করছেন এটিও একেবারে অপরাধের শামিল। সেই বিবেচনায় তিনি আজকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাবান্না ফারার আদালতে সেই অভিযোগটি করেন। অভিযোগটি আদালত আমলে নিয়েছেন এবং সেটি শুনানির পর্যায়ে রেখে দীর্ঘ ৩ ঘন্টা পরে তাবান্না ফারার আদালত সেটি খারিজ করে দিয়েছেন। আমি এই বিষয়ে কথা বলেছি কক্সবাজার পাবলিক প্রসিকিউটর ফরিদুল আলমের সাথে। তিনি বলছেন, যেহেতু আদালতের মাধ্যম দিয়ে তিনি বলেছেন যেহেতু মামলা চলাকালীন সময়ে যদি কেউ প্রভাব বিস্তার করে তাহলে সেখানে যে মামলার যে তদন্তকারী কর্মকর্তা আছেন তিনি চাইলে সেই বিষয়ে সেটির ব্যাপারে আইনানুগ তিনি ব্যবস্থাও তিনি নিতে পারেন। তো আসলে
সেটি তার উপরেই সম্পূর্ণ ছেড়ে দিয়েছেন বলে তিনি আমাদেরকে জানিয়েছেন এবং আরো বেশ কিছু অভিযোগ উপস্থাপন করেছেন। তো সেটি আদালত সেটি আমলে নেয়নি, সরাসরি তিনি খারিজ করে দিয়েছেন। আরেকটি বিষয় আপনাকে বলতে চাই, মেজর সিনহার বড় বোন, তিনি তার সাথে আমার কথা বলার সুযোগ হয়েছে এবং তিনি বলছেন যেহেতু তার ভাই নিহত হওয়ার পরপরই এসপি মাসুদ হোসেন তিনি ওসি প্রদীপ কুমার দাস সহ যারা যে মামলার আসামি আছেন তাদেরকে বাঁচানোর তিনি চেষ্টা করেছিলেন এবং বেশ যে অডিও যে ক্লিপ যে ফাঁস হয়েছে সেখানে এসপি মাসুদ হোসেন সরাসরি লিয়াকতকে গুলিটি সরাসরি তার গায়ে পড়েনি, এরকমই তিনি বেশ কিছু জিনিস শিখিয়ে দিয়েছেন। সেই প্রেক্ষিতে কিন্তু তিনি আজকে এই কক্সবাজার আদালতে তিনি মামলা এসপি মাসুদ হোসেনের নাম অন্তর্ভুক্তি করার জন্য আবেদনটি করেছেন এবং মূলত যে আপনি জানেন এই যে সিনহা নিহত হওয়ার পরপরই কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কক্সবাজারের এসপি মাসুদ হোসেনের প্রত্যাহার চেয়ে অনেকেই আন্দোলন করছেন। তো আসলে সবকিছুর মূল হচ্ছে তারা বলছেন যে নির্দেশদাতা কিংবা যিনি পরামর্শ দিচ্ছেন, পরামর্শ দিয়ে সহযোগিতা করছেন, তিনি কেন আইনের আওতায় আসবে না, সেরকমই একটি কথা সামাজিক যোগাযোগের মাধ্যমে শুধু সিনহার বোন বলে কথা নয়, এখানে কক্সবাজারের যে সুশীল সমাজের অনেকেই এই কথাগুলো বলছেন। তৌফিকুল ইসলাম, আপনাকে অনেক ধন্যবাদ। মাদক মামলার আসামিকে ধরিয়ে দেয় আইনশৃঙ্খলা বাহিনীর এক সোর্সকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় মূল আসামি সহ 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছে তারা। 1 সেপ্টেম্বর 1 কেজি গাঁজাসহ গ্রেপ্তার হন নূরজাহান নামের এক নারী ও তার ছেলে। নূরজাহানের নামে 3টি ও তার ছেলের নামে 2টি মামলা ছিল। তাকে ধরিয়ে দেওয়ার ক্ষেত্রে ভূমিকা ছিল আইন শৃঙ্খলা বাহিনীর সোর্স কাশেমের। এই ঘটনার জের ধরে সোর্স কাশেমকে হত্যার পরিকল্পনা করে নূরজাহানের সহযোগী আরেক মাদক ব্যবসায়ী রাতুল। পরিকল্পনা অনুযায়ী 6 তারিখ রাতে কুপিয়ে হত্যা করা হয় তাকে। সিসিটিভির ফুটেজে দেখা যায় রাত 1টার দিকে কাশেম দৌড়ে পালাতে থাকে আর পেছন থেকে মাসুদ নামের একজন ছুরি দিয়ে তাকে কোপাতে থাকে। কোপানো শেষে মাসুদ বাইকে উঠে রাতুলের সাথে পালিয়ে যায়। হাসপাতালে নেয়ার পর চিকিৎসক কাশেমকে মৃত ঘোষণা করে। এই ঘটনায় ঢাকা থেকে 3 জন আর পটুয়াখালী থেকে 1 জনকে গ্রেপ্তার করে পুলিশ। তেজগাঁওয়ের ডিসি জানান আটককৃত সবাই মাদক ব্যবসার সাথে জড়িত। কাশেমের বিরুদ্ধে এই যে মাদক ব্যবসায়ী চক্রটা, যে তাকে একটা শিক্ষা দেওয়ার জন্য মূলত তারা এই কাজটা করছে। তারে পাইছে হলো যে পরিকল্পনা কমিটির সামনে, সেখান থেকে তারা দৌড়ে ধরে তার এলোপাতারি কোপাইছে। কোপানোর পরে সেখানেই সে রক্তকরণে মারা গেছে। তো যেহেতু একটা সিসিটিভি ছিল, সিসিটিভির মধ্যে দেখলাম 2টা গুন্ডা, 4 জন লোক, আমরা 4 জনকে ধরেছি। 4 জনই তারা স্বীকার করেছে যে এটা তার সাথে তারা জড়িত। সর্বশেষ আমরা যারা পটুয়াখালী ধরেছি সে বলেছে সে নিজেই সবগুলো হিট করছে। এই ঘটনায় সোর্স কাশেমের স্ত্রী নাহার আলী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণে দগ্ধদের মধ্যে আরও 3 জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 31 জনে। এছাড়া আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে 5 জনকে। তবে তাদের কারো অবস্থায় উন্নতির দিকে নয় বলে জানিয়েছেন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডাক্তার সামন্তলাল সেন। স্বজন হারানোর আহাজারিতে ভারী শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চারপাশ। শরীরের 70% পোড়া নিয়ে 6 দিন মৃত্যুর সাথে লড়ে অবশেষে না ফেরার দেশে নারায়ণগঞ্জের আব্দুস সাত্তার। আব্দুল আহাদ নারায়ণগঞ্জে মসজিদে দগ্ধ আমজাদ হোসেনের বাবা। 6 দিন চিকিৎসার পরও ছেলের অবস্থার কোনো উন্নতি না হয় ভেঙে পড়েছেন কান্নায়। আল্লাহর কাছে ফরিয়াদ করছি, আল্লাহ তুমি নিয়ে যাও, হায়াত না থাকলে নিয়ে যাও, তার এই কষ্ট আর সহ্য করতে পারতেছি না। আমজাদের মতো বাকি সবারই অবস্থা সংকটাপন্ন, সবাই আইসিইউতে চিকিৎসাধীন। তবে কারো অবস্থার উন্নতি নেই বলে জানান চিকিৎসকরা। সবাই মেজর বার্ন এবং সবারই শ্বাসনালী পড়ে গেছে, কেউ শঙ্কামুক্ত না। আমরা আমাদের রাষ্ট্রের সর্বাত্মক সরকার প্রধান থেকে নির্দেশ অনুযায়ী সর্বাত্মক চেষ্টা আমরা করে যাচ্ছি, বাকিটা উপরওয়ালার ইচ্ছা। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দগ্ধদের খোঁজখবর নিতে যান ডাক্তার জুলফিকার আলী লেলিন। জানান দগ্ধদের চিকিৎসার সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী চিকিৎসার বিষয়টা সম্পূর্ণ দেখভাল করছেন শুরু থেকেই। আমার মেসেজটা হচ্ছে যে আসলে আমাদের সার্ভিসটা ঠিকমতো আছে কিনা এই খোঁজখবরটা নেওয়া, এবং সেটাই আমি জানতে আসছি যে আমাদের কোনো ঘাটতি আছে কিনা।
উনি এইটাও মনিটর করছেন যে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী যারা তারা কোনো ঘাটতি আছে কিনা। নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে দগ্ধদের মধ্যে আইসিইউতে চিকিৎসাধীন সবারই শ্বাসনালী সহ শরীরের ৭০ থেকে ৯০% পুড়ে গেছে। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে সিআইডিকে। বৃহস্পতিবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে কথা জানান সিআইডির পরিদর্শক বাবুল হোসেন। ঘটনাস্থলে গিয়ে সাক্ষীদের সঙ্গে কথা বলেন তদন্ত কর্মকর্তারা। এদিকে ঘটনায় তিতাসের তদন্ত প্রতিবেদন দেওয়ার সময় বেড়েছে 4 কর্মদিবস। বৃহস্পতিবার প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল কমিটি। জেলা প্রশাসনের তদন্ত কমিটিও রিপোর্ট দিতে আরও 7 দিন সময় চেয়েছে। তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খাদিজা তাহেরা ববি জানান, প্রয়োজনীয় কাগজপত্র হাতে না পাওয়ায় অতিরিক্ত সময় চাওয়া হয়েছে। আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ মামলাটি সিআইডি অধিগ্রহণ করেছেন এবং আমাকে আইও হিসাবে নিয়োগ করেছেন। আমরা আজকে প্রথম ঘটনাস্থলে আসলাম, ঘটনাস্থল পরিদর্শন করলাম, সাক্ষীদেরকে জিজ্ঞাসাবাদ করেছি। প্রাথমিক তদন্ত আমরা শুরু করেছি। আমরা তদন্ত শেষে অপরাধী যেই হোক তাকে আমরা ফাইন্ড আউট করব। তদন্ত কমিটির সকল সদস্যরা এসে জানালেন যে তাদের আর 7 দিন লাগবে, কারণ বেশ কিছু জিনিসের সাথে রিলেট করে বা কমিটির সদস্যরা অন্যদের কাছ থেকে তথ্য আনার জন্য কিছু সময়ের দরকার। সেই একটা আবেদন দিয়েছে। এবার একটা সুন্দর প্রতিবেদন আসুক, যে প্রতিবেদন আলোকে এই নারায়ণগঞ্জ শুধু বাংলাদেশে আবার যেন নতুন কোনো অঘটন না ঘটে এবং এইটারও যেন একটা সুন্দর সুরাহার দিক যেতে পারে। এবার নারায়ণগঞ্জ থেকে যোগ দিয়েছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিব, ঘটনাস্থল পরিদর্শনের পর সিআইডির তদন্ত দল আপনাদের কিছু জানিয়েছে কিনা? সিআইডির তদন্তের যে তারা ঘটনাস্থলে আজকে গিয়েছিল এই বিষয়টি যদি আপনাকে বলি তো নারায়ণগঞ্জ পুলিশ সুপার আমাদেরকে জানিয়েছিল যে আজ বাইতুস সালাত জামে মসজিদের যেই গুরুত্বপূর্ণ যে মামলাটি এটা কিন্তু তারা সিআইডিতে হস্তান্তর করেছেন এবং তারা আজকে প্রথম দিনের মতো বিকেলে কিন্তু ঘটনাস্থলে এই বাইতুস সালাত জামে মসজিদের সেই স্থানে তারা একটি সিআইডির একটা টিম তারা সেখানে গিয়ে পর্যবেক্ষণ করেছেন, মামলার তদন্ত করেছেন এবং সাক্ষীদের সাথে কথা বলেছেন। তো এই মামলার যে তদন্তকারী কর্মকর্তা নারায়ণগঞ্জ সিআইডি পুলিশের পরিদর্শক বাবুল হোসেন আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন যে আসলে মামলাটি অধিকতর গুরুত্বপূর্ণ এবং অধিকতর তদন্ত এবং এটাকে পুলিশ অধিক গুরুত্ব দিয়েই কিন্তু এই মামলাটি সিআইডিতে তারা হস্তান্তর করেছেন এবং তারা এই বিষয়টি প্রথম দিনের মতো তারা তদন্ত শুরু করেছেন। আজ তারা সেখানে ঘটনাস্থলে তারা সাক্ষীদের সাথে কথা বলেছেন এবং আগামী শনিবার অর্থাৎ সিআইডির ঊর্ধ্বতন কর্মকর্তারা আগামী শনিবার ঘটনাস্থলে এসে এই মামলার তদারকি কার্যক্রম তারা তদারকি করবেন এবং মামলাটি তারা কিভাবে কাজ করছেন সেই দিক নির্দেশনা দিবেন। তো আপনাকে আরো তথ্য যদি জানিয়ে রাখতে চাই যে আজকে কিন্তু জেলা প্রশাসকের একটি তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল এবং এই বিষয়ে কিন্তু মামলার তদন্ত কর্মকর্তারা আরো 7 কর্মদিবস সময় বাড়িয়ে আবেদন করেছে জেলা প্রশাসকের কাছে এবং পরবর্তীতে কিন্তু এই জেলা প্রশাসনের যে তদন্ত কমিটি সেটা কিন্তু আরো 7 দিন বাড়লো, অর্থাৎ 12 কার্যদিবসে কিন্তু তারা সেই তদন্ত প্রতিবেদন জমা দিবেন। এবং এই ক্ষেত্রে একটু জানতে চাই যে তিতাসের তদন্ত কমিটির তো আজকে প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল, সেটি না করে তারা আরো সময় চেয়েছে, এর কারণ কি? তিতাসের তদন্ত কমিটি না, এটা আসলে জেলা প্রশাসনের গঠিত যে তদন্ত কমিটি সেটা 7 দিনের সময় চেয়েছে এবং গতকাল আমাদেরকে তিতাস গ্যাসের তদন্ত কমিটির প্রধান বলে আমাদেরকে জানিয়েছিল যে তারা আজকের মধ্যেই রাত হলেও তারা তদন্ত প্রতিবেদনটি তারা জমা দিবেন, কিন্তু নারায়ণগঞ্জে কিন্তু তিতাসের কোনো কর্মকর্তা বা তদন্ত কমিটির কোনো প্রতিনিধি দল কিন্তু আজকে এই বাইতুস সালাত জামে মসজিদ এলাকায় পশ্চিম তল্লায় কিন্তু তারা আসেনি। তবে তারা একটি কাজ তাদের যেই ইউনিটে কাজ করছে যেই মসজিদের 4র্থ নাম্বার যে পিলারে অর্থাৎ যে 6টি লিকেজ পাওয়া গিয়েছিল, তদন্ত কমিটি কিন্তু এই মাটি খোঁড়ার আবার তারা নির্দেশ দিয়েছেন। তারা আরেকবার সেই পিলারের নিচের জায়গাটিতে যেখানে গ্যাস পাইপ লিকেজ হয়ে মসজিদে গ্যাস প্রবেশ করেছিল 6টি লিকেজ, আসলে তারা এই জায়গাটি আরেকবার
এমনটাই কিন্তু আমাদেরকে তিতাসের যেই প্রকৌশলীরা ঘটনাস্থলে ছিল তারা কিন্তু আমাদেরকে এই বিষয়টি জানিয়েছেন। তবে এখন পর্যন্ত কিন্তু তদন্ত প্রতিবেদনের তিতাসের যে তদন্ত প্রতিবেদন সেটা কিন্তু আমাদের কিছুই এখন পর্যন্ত নারায়ণগঞ্জ অফিস থেকে কিছু জানানো হয়নি। তবে ঢাকা থেকে হয়তোবা তারা ব্রিফ করবে এরকম সম্ভাবনা কথা আমরা শুনেছি। তো এই বিষয়টা হয়তো তারা ঢাকায় যদি কিছু বলে সেই দিকটা তারা ঢাকায় জানাবেন। রাকিব, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। নারায়ণগঞ্জে গ্যাস লাইনের ওপর মসজিদ নির্মাণ এবং বিস্ফোরণে প্রাণহানি অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জানান, ওই মসজিদটি অনুমোদন ছাড়াই নির্মাণ করা হয়েছে। এ ধরনের দুর্ঘটনা এড়াতে তাই নীতিমালা মেনে ভবন নির্মাণের আহ্বান জানান প্রধানমন্ত্রী। একাদশ জাতীয় সংসদের নবম অধিবেশনে সমাপনী ভাষণে তিনি আরও জানান, বিশ্বের যেখানেই করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার হবে সরকার তা সংগ্রহের উদ্যোগ নেবে। রেওয়াজ অনুযায়ী অধিবেশনের শেষ দিন বিরোধী দলীয় নেতার পর সংসদে সমাপনী বক্তব্য দেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় অধিবেশনে স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী সভাপতিত্ব করেন। বিশ্বকে একেবারে নারায়ণগঞ্জে দুর্ঘটনা কবলিত মসজিদটি গ্যাস পাইপলাইনের ওপর নির্মাণ করা হয়েছিল বলেও জানান প্রধানমন্ত্রী। ওই স্থানে মসজিদ নির্মাণে কর্তৃপক্ষের কোনো অনুমতি ছিল না বলেও জানান তিনি। ভবিষ্যতে কোনো স্থাপনা নির্মাণে নীতিমালা মেনে চলার আহ্বান জানান প্রধানমন্ত্রী। যে মসজিদ নির্মাণ করা হয়েছে এমন একটি জায়গায় যেখানে গ্যাসের লাইন ছিল, সেই লাইনের উপর, এবং তার কোনো অনুমোদন ছিল না, কোনো নীতিমালা ছিল না, বা জায়গাটাও কোনো মসজিদ কমিটির না, এবং এইভাবে অননুমোদিত অপরিকল্পিতভাবে করার ফলে আজকে যে দুর্ঘটনাটা ঘটে গেল এবং কতগুলি জীবন ঝরে গেল। ভবিষ্যতে কেউ যদি কোনো স্থাপনা করেন অন্তত নিয়ম নীতিমালা মেনে করবেন, যাতে এই ধরনের দুর্ঘটনা আর আমাদের পড়তে না হয়। সেটাই দুঃখজনক। দেশবাসীকে করোনামুক্ত করার সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। এজন্য বিপুল অর্থ খরচের কথা জানিয়ে তিনি বলেন, অনেকে হয়তো দুর্নীতি খুঁজছেন, তবে সরকারের প্রথম লক্ষ্য মানুষ বাঁচানো। উন্নত অনেক দেশ হিমশিম খেলেও বাংলাদেশ এখনো করোনা নিয়ন্ত্রণে রাখতে পেরেছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। ভ্যাকসিন যেটা আবিষ্কার হলো, আমরা খুব আশাবাদী হয়েছিলাম অক্সফোর্ডেরটা নিয়ে, সেটা মানে পরীক্ষা করতে যেই যখন অসুস্থ হয়ে পড়লো আমরা আবার একটু দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেছি। তারপরেও আমাদের প্রচেষ্টা আছে যে পৃথিবীর যেখানেই আবিষ্কার হোক বাংলাদেশ আমার দেশের মানুষের জন্য আমরা সেটা সংগ্রহ করতে পারবো। সেই বিষয়টা আমরা যথেষ্ট সচেতন। পুলিশ সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর বিপক্ষে অহেতুক সমালোচনা তাদের সেবায় নেতিবাচক প্রভাব ফেলবে বলেও মনে করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সমালোচনা করব, কিন্তু যাদের দ্বারা নিরাপত্তা নিশ্চিত করতে হবে, যাদের দ্বারা মানুষ বিপদে পড়ে যাদের ডাকে, পুলিশকেই আগে ডাকে, তো এমন কিছু না করা যাতে তারা যেন আবার ভয়ভীত হয়ে তাদের কাজের যে উৎসাহটা সেটা যেন নষ্ট না হয়, সেদিকেও দৃষ্টি দিতে হবে। বন্যা ও বন্যা পরবর্তী ব্যবস্থাপনাও যথাযথ হয়েছে বলে সংসদকে জানান সংসদ নেতা। বাবদ সরকারের ভর্তুকি 2000 কোটি টাকা। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের রাজনীতিতে কোনো দল আন্দোলনে ব্যর্থ হলে পরবর্তী নির্বাচনে জয়ী হবার রেকর্ড নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে ভিডিও কনফারেন্সে সাসেকের প্রথম ও দ্বিতীয় প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, নেতিবাচক রাজনীতি ও সাম্প্রদায়িক গোষ্ঠীর সাথে অতি সখ্যতার জন্য আগে নির্বাচনগুলোতে বিএনপিকে প্রত্যাখ্যান করে জনগণ। এখন নিজেদের ব্যর্থতা ঢাকতে সরকার, নির্বাচন ব্যবস্থা, নির্বাচন কমিশন এবং জাতীয় সংসদের উপর দায় চাপাচ্ছে তারা। পরে ওবায়দুল কাদের আরও বলেন, চলমান প্রকল্পে যারা দায়িত্ব পালন করছেন তাদের আরও সতর্ক ও দায়িত্বের সাথে কাজ করতে হবে। ব্যতিক্রম হলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। এই মহাসড়কটি নির্বাচনে বিএনপি জনগণ জমা দেওয়া শক্তিশালী বিরোধী দল সংসদীয় রাজনীতি গণতন্ত্রের বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু নির্বাচনে বিএনপি জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত হলে তাদের নেতিবাচক রাজনীতি, তাদের নির্বাচনী রাজনীতিতে ভোটের ক্ষেত্রে সংকুচিত করলে এতে সরকারের দোষ কি? তারা আন্দোলনেও ব্যর্থ হন। এদেশে আন্দোলনে ব্যর্থ হলে পরবর্তী নির্বাচনে জয়ী হওয়ার রেকর্ড নেই। ঢাকার 2টি সহ 4টি আসনের সংসদ উপনির্বাচনের মনোনয়ন ফর্ম বিক্রি শুরু করেছে বিএনপি।
বৃহস্পতিবার দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন 22 জন। গণতান্ত্রিক আন্দোলনের অংশ হিসেবেই বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকা 5, ঢাকা 18, নওগাঁ 6 ও সিরাজগঞ্জ 1 আসনের উপনির্বাচন উপলক্ষে সকাল 10টা থেকে মনোনয়ন ফর্ম বিক্রি শুরু করে বিএনপি। খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আসেন মনোনয়ন প্রত্যাশীরা। ঢাকা 18 থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন মহানগর উত্তর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এম কফিলউদ্দিন আহমেদ, উত্তর যুবদল সভাপতি SM জাহাঙ্গীর হোসেন ও ব্যবসায়ী বাহাউদ্দিন সাদি সহ আরও কয়েকজন। সর্বস্তরের নেতা কর্মী এবং আমার এলাকার জনগণ আমার সাথে রয়েছে। আমি বিশ্বাস করি আমাকে মনোনয়ন দিলে আমি ইনশাল্লাহ এই ঢাকা 18 আসন থেকে বিপুল ভোটের ব্যবধানে আমি জয়যুক্ত হতে পারব। সিদ্ধান্ত যেটাই আসুক মনোনয়নের বিষয়ে, আর দলীয় নেতাকর্মী এবং দলের প্রতি যে রেসপন্সিবিলিটিস সেটা আমার একইভাবে কন্টিনিউ থাকবে। ঢাকা 5 আসন থেকে নবিউল্লাহ নবীর পক্ষে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন স্থানীয় বিএনপি নেতারা। সুষ্ঠু নির্বাচন হলে জয়ের বিষয়ে আশাবাদী তারা। আমরা যাতে সঠিকভাবে সুষ্ঠুভাবে আমরা যাতে নির্বাচন করতে পারি। নওগাঁ 6 ও সিরাজগঞ্জ 1 আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীরাও সংগ্রহ করেন মনোনয়ন ফর্ম। আর দল আমাকে মনোনয়ন দিলে আমি 100% আশাবাদী এই আসনটি আওয়ামী লীগের হাত হইতে পুনরুদ্ধার করে আমাদের দেশনেত্রী গণতন্ত্রের মা খালেদা জিয়ার কাছে উপহার দেব ইনশাল্লাহ। এদিকে নির্বাচন কমিশন সরকারের নীলনকশা বাস্তবায়নেই কাজ করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব। এরপরও গণতন্ত্রের স্বার্থে বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে বলে জানান তিনি। আইনের গুরুতর লঙ্ঘনের জন্য প্রার্থিতা বাতিলের 91 ধারার ক্ষমতা রোধ, এসব ক্ষমতা রোধ করলে কমিশন একটা ঠুটো জগন্নাথে পরিণত হবে, যার মাধ্যমে কার স্বার্থ সিদ্ধি হবে তা আমাদের বোধগম্য নয়। তবে তাদের সবচেয়ে ভয়ানক অপচেষ্টা হলো আমাদের নির্বাচন ব্যবস্থার কফিনে শেষ পেরেক ঠুকে দেওয়া। শুক্রবারও চলবে বিএনপির মনোনয়ন ফর্ম বিক্রি। শনিবার প্রার্থীদের সাক্ষাৎকার নেবেন দলের শীর্ষ পর্যায়ের নেতারা। এরপর চূড়ান্ত হবে বিএনপির প্রার্থী তালিকা। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কখনো সাংবাদিক, কখনো আওয়ামী পেশাজীবী লীগের নেতা, আর এসব পরিচয় ভাঙিয়ে নানা অপরাধে জড়িয়েছেন লোপা তালুকদার। পটুয়াখালীতে তার বিরুদ্ধে ছিল হত্যা মামলাও। জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বলছেন, সাংবাদিক পরিচয়ে নানা অনৈতিক কাজে যুক্ত হচ্ছেন কিছু ব্যক্তি। এদিকে ফুল বিক্রেতা শিশু জিনিয়ার মায়ের অভিযোগ, লোপার বিরুদ্ধে অপহরণ মামলা করলেও আতঙ্কে সপরিবারে রাজধানী ছাড়ছেন তারা। ফেসবুক প্রোফাইলে দেখা যায় মন্ত্রী, এমপি থেকে রাজনৈতিক নেতা ও খ্যাতিমান সাংবাদিকদের সঙ্গে ছবি তুলেছেন লোপা। নিজেকে পরিচয় দিতেন কথিত অগ্নি টিভির ম্যানেজিং ডিরেক্টর, সাপ্তাহিক শীর্ষ সমাচারের ভারপ্রাপ্ত সম্পাদক ও কবি হিসেবে। বেসরকারি 2 টেলিভিশন চ্যানেলে নাকি ক্রাইম রিপোর্টারও ছিলেন তিনি। আবার দুস্থ সাংবাদিক হিসেবে প্রধানমন্ত্রীর কাছ থেকে নিয়েছেন অনুদানের 50,000 টাকা। একজন সাংবাদিক যদি কোনো কাগজে থাকে বা কোনো প্রতিষ্ঠানে থাকে, সে এতগুলোতে কিভাবে থাকে? মানে এইগুলো তো দেখলেই বোঝা যায় যে এগুলো আসলে সবই ভুয়া। তো এরকম আমি বলবো যে এটা শুধু সাংবাদিকতা পেশার ক্ষেত্রে না, সব পেশাই কিন্তু আছে। অথচ লোপা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে 2003 সালে পটুয়াখালীর গলাচিপা থানায় দায়ের হয় হত্যা মামলা। 2013 সালে রাজনৈতিক বিবেচনায় ওই মামলা থেকে রেহাই পান অভিযোগপত্রভুক্ত আসামি লোপা ও তার স্বজনরা। পরে ঢাকায় এসে সাংবাদিক পরিচয় জড়ান নানা অনৈতিক কাজে। নিজেকে পরিচয় দিতেন আওয়ামী পেশাজীবী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক হিসেবে। সাংবাদিক মানে তাকে নীতিমালা, নৈতিকতা তার থাকতে হবে। সাংবাদিকতা হলো এমন একটি পেশা, এটা মানুষের কল্যাণে পেশা। রাষ্ট্র, সমাজ, মানুষের কল্যাণে এই পেশাটা যারা এটা চিন্তা করেন তারাই এই পেশায় আসবেন। আর বাকি যারা এই ধরনের এরা আসেনি এর ছত্রছায়ায় কোনো রকম ফায়দা হাসিল করার জন্য। এদিকে টিএসসির ফুল বিক্রেতা শিশু জিনিয়াকে অপহরণের দায়ে লোপা তালুকদারের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করেছে তার মা। তবে তা নিয়েও আতঙ্কে আছে তার পরিবার। তোর মা তো ধরা পড়ছে, মেয়ে তো আর ধরা পড়ছে না। আবার যদি আমার মেয়েটার নিয়ে জাগা, তা আমার মনে একটা বই না আবার চলে যাবো গা বলে আমার আম্মা মজাল কাটবো, এখন আমি আবার মেরে নিয়ে আমি কাটটা করতে লাই।
অপহরণ ও মানব পাচার মামলায় লোপাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তার বিরুদ্ধে আরও গুরুতর অপরাধের তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে শাহবাগ থানা। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কোয়ারেন্টিন ইস্যুতে ছাড় দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। জানিয়েছে 7 দিন কোয়ারেন্টিনে থেকে মাঠে নামতে পারবেন মুমিনুল মুশফিকরা। এদিকে আগামী সপ্তাহ থেকে ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলনে দেখা যাবে ডমিঙ্গো, কুক ও গিবসনদের। স্বাস্থ্য অধিদপ্তর থেকে কোচদের জন্য বিশেষ ছাড়পত্র নিয়েছে বিসিবি। সিরিজের সূচি ভেন্যু এখনো চূড়ান্ত হয়নি, তবে সফরকারী ক্রিকেটার স্টাফের আবাসন প্রোটোকল সংক্রান্ত পরিকল্পনা চূড়ান্ত করে ফেলেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। এরই মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে মেইলে জানিয়ে দেওয়া হয়েছে সব, যেখানে আছে ভালো খবর। 27 অক্টোবর দ্বীপ রাষ্ট্রটিতে পৌঁছে সর্বোচ্চ 7 দিন কোয়ারেন্টিনে থাকলে চলবে মুমিনুলদের। আমাদের হয়তো ইনিশিয়াল স্টেজে সর্বোচ্চ 7 দিনের মতো কোয়ারেন্টাইনে থাকার একটা বিষয়, যেটা 14 দিন স্ট্যান্ডার্ড প্র্যাকটিস শ্রীলঙ্কাতে, সেটা কমিয়ে 7 দিন আনার ব্যাপারে কথাবার্তা হচ্ছে এবং আমরা চেষ্টা করছি এই সময়টা যাতে আমাদের প্লেয়াররা বা যারা আছেন তারা প্র্যাকটিস করতে পারেন বা এই সুবিধাটা অ্যাভেল করতে পারেন। সেই জন্য আমরা শ্রীলঙ্কা বোর্ডকে বলেছি। লঙ্কা সফরের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু 21 সেপ্টেম্বর। 27 জনের আবাসিক ক্যাম্পে থাকবে কোচিং স্টাফ, কিন্তু তাদের আরও আগে পেতে চায় ক্রিকেট বোর্ড। করোনা পরীক্ষায় ডোমিঙ্গো, কুক ও গিবসনের ফল নেগেটিভ আসায় কাজটা সহজ হয়ে গেছে। শুধু স্বাস্থ্য অধিদপ্তরের ছাড়পত্রের অপেক্ষা ছিল, সেটাও পেয়ে গেছে বিসিবি। হ্যাঁ, আমাদের যারা ফরেন কোচিং স্টাফ আছে তাদের ব্যাপারে যত তাড়াতাড়ি সম্ভব প্র্যাকটিসে নিয়ে আসার জন্য আমরা যোগাযোগ করেছি সরকারের যে সংশ্লিষ্ট বিভাগ আছে এবং আমরা একটা পজিটিভ রেসপন্সই পেয়েছি। এখন যে ফর্মালিটিসগুলো সেগুলো আমরা শেষ করব। প্রস্তুতি ম্যাচ নিয়ে এতদিন ঝুলিয়ে রেখেছিল লঙ্কান বোর্ড। দেরিতে হলেও বাংলাদেশকে একটা গা গরমের ম্যাচ খেলার সুযোগ করে দিচ্ছে স্বাগতিকেরা। তবে প্রতিপক্ষ এখনো ঠিক করেনি এসএলসি। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শ্রীলঙ্কা সফরে এবার বাড়তি গুরুত্ব থাকবে পেস আক্রমণে। দলে পেসার সংখ্যা বেশি থাকবে, সেই ইঙ্গিতও মিলেছে। সাইফুদ্দিন কিংবা হাসান মাহমুদের টেস্ট অভিষেকের গুঞ্জনও আছে ক্রিকেট পাড়ায়। সাবেক ক্রিকেটার সেলিম শাহেদের মত, নিজস্ব সামর্থ্যের পাশাপাশি লঙ্কান কন্ডিশন বিবেচনায় রাখতে হবে ম্যানেজমেন্টকে। শনিবার লঙ্কা সফরের দল ঘোষণার কথা রয়েছে। করোনায় পাল্টে গেছে অনেক কিছু, তালিকার বাইরে নয় ক্রিকেট। তবে সবচেয়ে বড় ধাক্কা হয়তো পেসারদের জন্য। স্যালাইভা আইনের কল্যাণে লালার ব্যবহার ছাড়াই বোলিংয়ে অভ্যস্ত হবার যে পরীক্ষা, তাতে আপাতত পুরো নাম্বার পাচ্ছেন তাসকিন, মুস্তাফিজরা। বিশেষ বরাদ্দ থাকতে পারে তাসকিনের জন্য। দারুণ লেগ আর গতিতে সেন্টার উইকেটে রীতিমতো ভুগিয়েছেন তামিমকে। দল নির্বাচনের ক্ষেত্রে অন্যতম মানদণ্ড বিবেচনা করা হচ্ছে যা, সেই ইমপ্রেশনের বিচারে লড়াইয়ে বেশ ভালো অবস্থান তাসকিনের। স্কিল বাড়িয়ে ফেরা শর্ত কতটা পূরণ হয়েছে এখনও স্পষ্ট নয়। তবে লঙ্কায় টাইগারদের একমাত্র টেস্ট জয়ে মুস্তাফিজের অবদান ভুলে থাকা সম্ভব নয়। পরিবর্তন এসেছে অনুশীলনের প্যাটার্নেও। নেটে শ্রম দেওয়ার পাশাপাশি সময় কাটাচ্ছেন সতীর্থদের সাথে আলোচনায়। ছকে একটা বিষয় স্পষ্ট, বোলিংয়ে স্কিলের পাশাপাশি কৌশলগত দিকগুলোতেও গুরুত্ব দিচ্ছেন কার্টার মাস্টার। 3 পেসার তত্ত্ব অসম্ভব নয়, সরাসরি বলেছেন প্রধান নির্বাচক। সে বক্তব্যের রেশ ধরে ধারণা করা যাচ্ছে স্কোয়াডে থাকবেন কমপক্ষে 5 পেসার। সাম্প্রতিক পারফরমেন্সের বিচারে সবার আগে আবু জায়েদ রাহি। খরুচে অভ্যাসের কারণে সমালোচিত সঙ্গী এবাদত। ইতিবাচক দিক বাড়তি গতি সামর্থ্য। সিলেক্টররা যেটা চিন্তা করছেন যে না, 3 জন পেস বোলারের ভিত্তিতে পেস অ্যাটাক ডেভেলপ করবেন। তবে এই বিষয়গুলো নির্ভর করবে কিন্তু দুটো বিষয়, একটা হচ্ছে আমাদের অ্যাভেলেবল রিসোর্স, আর একটা হচ্ছে শ্রীলঙ্কায় যে উইকেটে খেলা হবে। তো এই দুটার সমন্বয়ের যেটা বেস্ট পসিবল অপশন থাকে সেটা করাটাই আমার মনে হয় সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। 3 ফরম্যাটের জন্য স্পেশালিস্ট ক্রিকেটার গড়ে তোলার পরিকল্পনায় কি বদল আসছে? প্রশ্নটা আসছে সাইফুদ্দিনকে নিয়ে নির্বাচকদের আগ্রহে। ছোট ফরম্যাটে প্রায় স্পেশালিস্ট হয়ে যাওয়া এই অলরাউন্ডার কি নিতে যাচ্ছেন অভিজাত ফরম্যাটের চ্যালেঞ্জ? লঙ্কা সফরে অনেকগুলো বদলের সম্ভাবনা টাইগার ক্রিকেটে। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাতিল হয়ে গেল এএফসি কাপের এবারের আসর। ভেন্যু ও আন্তর্জাতিক ফ্লাইট জটিলতায় এ সিদ্ধান্ত নিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন। টুর্নামেন্ট বাতিলে ধাক্কা খেয়েছে বসুন্ধরা কিংস, কারণ অক্টোবর-নভেম্বরে মিশনের জন্য পরিকল্পনা গুছিয়ে এনেছিল ম্যানেজমেন্ট। এরই মধ্যে ঢাকায় এসে গেছে 3 বিদেশি রিক্রুট। এএফসির এই সিদ্ধান্তে এখন নতুন করে ভাবতে হবে বাংলাদেশ চ্যাম্পিয়নদের।
অক্টোবর-নভেম্বরে এএফসি কাপ মিশন, অনিশ্চয়তার মাঝেও প্রস্তুত হতে শুরু করে বসুন্ধরা কিংস। দেশি ফুটবলারদের করোনা পরীক্ষার পর মাঠে নামার পরিকল্পনাও প্রায় গুছিয়ে এনেছিল কিংস ম্যানেজমেন্ট। যদিও গেল সপ্তাহেই জানা যায় এবছর টুর্নামেন্ট বাতিলের সম্ভাবনা জোরালো। বৃহস্পতিবার শুরুতে কিংসের জন্য ভালো খবর, ঢাকায় ফিরছেন বার্কোস, তার সঙ্গী দুই নতুন রিক্রুট ব্রাজিলিয়ান সিলভা রবিনিও ও জোনাথন ফার্নান্দেস। লক্ষ্য এএফসি কাপ। সময় গড়াতেই কিংসকে মন খারাপের খবর দিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন। করোনার কারণে বাতিল এবারের এএফসি কাপ। ভেন্যু ও আন্তর্জাতিক ফ্লাইট জটিলতায় এই সিদ্ধান্ত। বৃহস্পতিবার ভাগ্য নির্ধারণে অনলাইন বৈঠকে বসেন এএফসি কর্মকর্তারা। আলোচনার পর পরিস্থিতি বিবেচনায় টুর্নামেন্ট বাতিলে সম্মত হয়েছেন সবাই। বার্কোস নৈপুণ্যে দ্রুত জয়ে এএফসি কাপের অভিষেক রাঙিয়েছিল বসুন্ধরা কিংস। বড় স্বপ্ন ছিল কিংসের, তবে টুর্নামেন্ট বাতিল হওয়ায় এখন নতুন পরিকল্পনায় এগুতে হবে বাংলাদেশ চ্যাম্পিয়নদের। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ফ্রেঞ্চ লিগ ওয়ানে রাতে মাঠে নামছে পিএসজি। অ্যাওয়ে ম্যাচে লড়াই লেন্সের বিপক্ষে। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 1টায়। করোনা ধাক্কায় টালমাটাল পিএসজি। নেইমার, এমবাপ্পে, ডি মারিয়া সহ 7 ফুটবলার করোনায় আক্রান্ত। চিন্তা বাড়িয়েছে চোট সমস্যা। দলের প্রধান ফুটবলারদের শূন্যতায় সাইড বেঞ্চ পরকের সুযোগ কোচ থমাস টুখেলের। ড্রাগজালার কিম্পেম্বেদের উপর থাকছে বাড়তি দায়িত্ব। তরুণদের সামর্থ্যে তাই আস্থা রাখতে হচ্ছে চ্যাম্পিয়নদের। অন্যদিকে দ্বিতীয় বিভাগ থেকে আসা লেন্স প্রতিপক্ষের দুর্বলতার সুযোগ নিতে চায়। পরিসংখ্যান পিএসজির পক্ষে। সবশেষ 5 দেখায় 1 হার ও 1 ড্রয়ের বিপরীতে 3 জয় লা পারিসিয়ানদের। করোনা আক্রান্ত 7 ফুটবলারদের সুষ্ঠু চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের স্বাস্থ্য এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। নেইমার, এমবাপ্পেদের শূন্যতায় ড্রাক্সলার কিম্পেম্বেদের ওপর চাপ বেশি থাকবে। দেশে করোনায় আরও 41 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ 31 এবং নারী 10 জন। এ নিয়ে মোট প্রাণহানি দাঁড়ালো 4,634 জনে। দেশের 94টি ল্যাবে নতুন 15,559 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 1,892 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 12.16%। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে এ পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে 3,32,970 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.39। সুস্থ হয়েছে আরও 2,746 জন। এ নিয়ে মোট সুস্থ 2,33,550 জন। রাজধানীর নবাবপুরে ইলেকট্রিক মার্কেটে অভিযান চালিয়ে 5টি নকল তার তৈরির কারখানা সিলগালা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এছাড়া 6টি দোকানকে 22 লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় জব্দ করা হয়েছে প্রায় 1 কোটি টাকার নকল বৈদ্যুতিক তার। দেশে অগ্নিকাণ্ডে সিংহভাগই বৈদ্যুতিক ত্রুটির কারণে, আর এসব দুর্ঘটনার মূল কারণ নিম্নমানের তারের ব্যবহার। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর নবাবপুরের নকল তার তৈরির কারখানায় অভিযান চালায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এসব কারখানায় নিম্নমানের কাঁচামাল দিয়ে বৈদ্যুতিক তার তৈরি করে নামি দামি ব্র্যান্ডের নাম ব্যবহার করা হয়। পরে তা সরবরাহ করা হয় পাইকারি মার্কেটের বিভিন্ন দোকানে। এটা আমাদের কাছে ঠিক হচ্ছে না। আমাদের কিছু কিছু ব্যবসায়ীরা আছে আমাদের কাছে এগুলো দিয়ে যায় আর কি, নিয়ে যাওয়ার জন্য, বিক্রি করার জন্য। এই জন্য আমরা এগুলো বিক্রি করি। কিছু কিছু চাইলে আমরা এগুলো কাগজ থেকে নিয়ে আসে দিয়ে যায় আর কি ওদেরকে। যার যেটা প্রয়োজন না ওই হেডে নিয়ে যায়। ওগুলো তো আমরা কই জানি না যে কোথা থেকে আনে বা কি করে। ওটা হচ্ছে বসের লগে কানেক্ট, আমগুলোর লগে কোনো কানেক্ট নেই। নকল বৈদ্যুতিক তার উৎপাদনের অভিযোগে 5টি কারখানা সিলগালা করে র্যাব। এছাড়া জব্দ করা হয়েছে প্রায় 1 কোটি টাকার নকল বৈদ্যুতিক তার। র্যাব বলছে, এসব নিম্নমানের ইলেকট্রিক সামগ্রীর কারণেই বাড়ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটে দুর্ঘটনা। তো আপনারা জানেন যে বৈদ্যুতিক তার নকল হওয়ার কারণেই কিন্তু শর্ট সার্কিটের মাধ্যমে কিন্তু আগুন লাগছে বা অগ্নিকাণ্ডের ঘটনাগুলি ঘটতেছে। তো আজকে আমরা এখানে মোট 5টি ফ্যাক্টরি এবং একই সাথে বেশ কয়েকটি দোকান আমরা এখান থেকে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। আমরা এখানে যারা এই কাজটি করছেন তাদেরকে আমরা অনুরোধ করছি, দয়া করে কাজটা করবেন না। এটি মানুষের জীবন এবং সম্পত্তির নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি স্বরূপ। সুতরাং যারা এই কাজটি করবেন আমরা প্রত্যেকে আইনের আওতায় নিয়ে আসবো। নিম্নমানের ভেজাল তার বা ইলেকট্রিক পণ্য সরবরাহ বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রাখার কথাও জানিয়েছে র্যাব। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
কড়া নজরদারির মধ্যেও সীমান্ত এলাকা থেকে ঢাকায় আনা হচ্ছে ফেন্সিডিল, কখনো ফলের ঝুড়িতে বাসে, কখনো আবার সবজির ট্রাকে। অভিনব সব কৌশলে এই বাণিজ্য করছে 4 থেকে 5টি চক্র। আজও এমনই একটি চালান জব্দ করেছে মিরপুরে। গোয়েন্দা পুলিশ বলছে, শুধু আগস্টেই 1 লাখ ফেন্সিডিল ঢাকায় এনেছে চক্রটি। রাজধানীর মিরপুরের ফলের আড়তে চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা যাত্রীবাহী বাস থেকে নামানো হচ্ছে ফল। দেখে বোঝার উপায় নেই এই ঝুড়িতে থাকতে পারে মাদক। তবে গোয়েন্দা তথ্যে সেখানে তল্লাশি চালায় পুলিশ। দেখা যায় আমের নিচে সাজিয়ে রাখা হয়েছে ফেন্সিডিল। পরে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে রবিউল নামে এক ব্যক্তিকে আটক করা হয়। রবিউল জানিয়েছে, চাঁপাইনবাবগঞ্জ থেকে বাসে আমের ঝুড়িতে কৌশলে ঢাকায় ফেন্সিডিল আনা হয়। মিরপুরের এই আড়ত থেকে চালান নিয়ে পৌঁছে দেয় দাদা নামে আরেক মাদক ব্যবসায়ীর কাছে। সেখান থেকে এই মাদক ছড়িয়ে পড়ে সারা শহরে। গোয়েন্দা পুলিশ বলছে, আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানের মুখে প্রতিনিয়তই মাদক পাচারে কৌশল পরিবর্তন করছে ব্যবসায়ীরা। কখনো ফল, কখনো সবজির ঝুড়িতে আনা হয় মাদক। গত 1 মাসে ফেন্সিডিল থেকে কোটি টাকার ব্যবসা করেছে এই চক্র। তারা যে কোনোভাবেই এই পারে নিয়ে আসে আমাদের অঞ্চলে। নিয়ে আসার পরে কখনো কখনো তারা সবজির ট্রাকে বা বাসে করে, কখনো কখনো মৌসুমি ফল চাঁপাইনবাবগঞ্জ থেকে কিছু আম উপহারের জন্য ঢাকা শহরে পাঠিয়েছে। তো সেভাবে চোখে ধুলা দিয়ে এখানে নিয়ে আসতে গেছিল। আমরা সেই খবর পেয়ে তাদেরকে ধরেছি। শুধু এরাই নয়, ঢাকায় ফেন্সিডিল আনছে এমন আরো 4 থেকে 5টি চক্র। তাদের ধরতে নিয়মিত অভিযান চলছে বলেও জানিয়েছে গোয়েন্দা পুলিশ। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশের নাগরিকদের ভিসা সেবা বাড়াতে জানুয়ারি থেকে ঢাকায় চালু হচ্ছে হাঙ্গেরির কনসুলেট অফিস। এছাড়া বাংলাদেশের শিক্ষার্থীদের পরমাণু শক্তি বিষয়ক শিক্ষায় সহযোগিতা দেবে দেশটি। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন ও হাঙ্গেরির পররাষ্ট্র ও বাণিজ্য বিষয়ক মন্ত্রী পিটার সিজার্তো এ বিষয়ক 2টি সমঝোতা স্মারক সই করেন। পরে যৌথ সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেন, অর্থনৈতিক খাতে দেশটির বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। আর বিনিয়োগ জোরদার সহ রোহিঙ্গা সমস্যা সমাধানে পাশে থাকার প্রতিশ্রুতি দেন হাঙ্গেরির মন্ত্রী পিটার সিজার্তো। লেবাননের বৈরুত বন্দরে 1 মাসের ব্যবধানে আবার আগুন লেগেছে। এতে হতাহতের খবর পাওয়া না গেলেও বন্দর এলাকায় আকাশ ছেয়ে যায় ধোঁয়ায়। কর্তৃপক্ষ বলছে, বন্দরে তেল ও টায়ারের গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়েছে। 1 মাস আগে 4 আগস্ট রাসায়নিকের গুদাম থেকে বন্দরটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে প্রাণ হারান 191 জন, আহত হন 6500-এর বেশি মানুষ। প্রাথমিক তদন্তে সরকারের গাফিলতি পাওয়ায় প্রবল বিক্ষোভের মুখে পড়ে সরকার, পদত্যাগে বাধ্য হন প্রধানমন্ত্রী দিয়াব। আল জাজিরার প্রতিবেদন বলছে, 1 মাস আগের ভয়াল অভিজ্ঞতা এখনও কাটিয়ে উঠতে পারেনি বৈরুতের বাসিন্দারা। ব্যাপক হারে কমে আসছে পৃথিবীর বন্যপ্রাণীর সংখ্যা। গত 50 বছরে এ সংখ্যা 2/3 কমেছে। বিলুপ্তির খাতায় নাম উঠেছে হাজারো প্রজাতির। শুধুমাত্র মানুষের নানা কর্মকাণ্ডের কারণে বিলুপ্তির পথে 1 লাখ প্রজাতির প্রাণী। অবাধে বনাঞ্চল উজাড় এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের পরিধি বেড়ে যাওয়ার কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে দাবি ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ডের। মানব সভ্যতার উন্নয়নের জন্য বন পুড়িয়ে ফেলা, গাছ কেটে ফেলা, খাদ্যাভ্যাসের কারণে বাণিজ্যিকভাবে পশুপালন এবং অবাধে প্রাণী হত্যার কারণে বর্তমান বিশ্বে সবচেয়ে ঝুঁকিতে আছে বন্যপ্রাণী। প্রতিদিন বিশ্বের নানা প্রান্তে মানুষের কারণে বিলুপ্ত হচ্ছে বিভিন্ন প্রজাতির প্রাণী, পাখি ও মাছ। ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ডের প্রতিবেদন বলছে, প্রকৃতিতে মানবজাতির ধ্বংসাত্মক কর্মকাণ্ডের কারণে গত 4 দশকে 68% প্রাণীর মৃত্যু হয়েছে। 1970 সালের পর 20,000 স্তন্যপায়ী, উভচর, সরীসৃপ এবং মাছের 20,000 প্রজাতির মধ্যে 68%ই হারিয়ে গেছে। সবচেয়ে খারাপ অবস্থা লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের। এ অঞ্চলে বন্যপ্রাণীর সংখ্যা কমেছে গড়ে 94%।
বিজ্ঞানীরা বলছেন বন্যপ্রাণী বিলুপ্ত হলে বাস্তু সংস্থানের পরিবর্তন ঘটবে, যা ঝুঁকিতে ফেলবে মানব সভ্যতাকে। এরই মধ্যে তার অবর্ণনীয় নেতিবাচক প্রভাব পড়েছে মানুষের স্বাস্থ্য ও বন্যপ্রাণীর অস্তিত্বের ওপর। প্রাণীকুল রক্ষা না করলে করোনা মহামারীর চেয়েও ভয়াবহ মহামারীর শিকার হবে মানবজাতি, এমন হুঁশিয়ারি দিয়েছেন তারা। এ অবস্থায় বিশ্বের জীববৈচিত্র্য সংরক্ষণে কার্যকর পদক্ষেপ নেয়ার পাশাপাশি খাদ্য উৎপাদন ও খাদ্য গ্রহণ পদ্ধতিতে পরিবর্তন আনার ওপর জোর দিয়েছেন বিজ্ঞানীরা। 15 সেপ্টেম্বর বিশ্বের বন্যপ্রাণী অবস্থা বিষয়ে নতুন তথ্য উপাত্ত তুলে ধরবে জাতিসংঘ। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল রাত 9টায় বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।